তাহলে আমরা কি বললাম, মহাকর্ষ সূত্র। তাহলে মহাকর্ষ সূত্র হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে সেই মহাকর্ষ সূত্রটা দেওয়া আছে। দেখো, আগে বলছি যে এই আপেলটা কেন নিচে পড়লো, এবং এই ব্যাখ্যাটা উনি বারবার দেওয়ার চেষ্টা করলেন। ভিডিও দেখা যাবে না এখানে। ভিডিওটা এখানে হবে না, তোমরা একটু খেয়াল করো তো। এই যে কয়টা বস্তু আছে, প্রত্যেকটা বস্তু কি করতেছে, একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বল হচ্ছে হলো মহাকর্ষ বল। তাহলে দেখো, প্রত্যেকটা বস্তুই তার নিজেকে, যে উপরের সকল বস্তু একে অপরকে কোন ধরনের বল দ্বারা আকর্ষণ করে বলো তো? আমি একটু আগে বললাম। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বের সকল বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আচ্ছা, কিন্তু ভূপৃষ্ঠের সকল বস্তু একে অপরের কাছে চলে আসে না কেন? আমি একটু আগে বলছি যে চলে আসে না। যে যে বলে আকর্ষণ করে, আকর্ষণ বল আছে, তাদের মধ্যে বিকর্ষণ বলও কাজ করে। এখন আমাদের কাজ হচ্ছে মহাকর্ষ এবং মহাকর্ষ বল কি, আমরা এই জিনিসটা এখন একটু বলার চেষ্টা করব। স্যার আইজ্যাক নিউটন, দেখো এখানে সৌরজগতের একটা ছবি দেখা যাচ্ছে। মাঝখানে আছে কি সূর্য, এবং গ্রহগুলো চারদিকে পরিক্রমণ করতেছে। দেখো তো কোনটার বেগ বেশি মনে হচ্ছে? অনেক দূরে আছে, সেটা অনেক জোরে ঘুরতেছে, দেখো তো। তাহলে এই যে ঘুরতেছে, এটা কেন ঘুরবে? এই একটার সাথে আরেকটার একটা আকর্ষণ বল আছে, এবং আকর্ষণ বলের কারণেই তাহলে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরতেছে। তোমরা জানো সূর্যের চারদিকে গ্রহ ঘোরে, এবং গ্রহের চারদিকে কি ঘোরে? উপগ্রহ ঘোরে। আমরা 14 নম্বরে এটা পড়বো। তাহলে পৃথিবী একটা গ্রহ, আর চন্দ্র হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আবার চন্দ্র কি পৃথিবীর চারদিকে ঘোরে। এই ব্যাখ্যাগুলো আমরা পরে জানবো। তাহলে কোনটার বেগ বেশি? দেখো তো, যেটা দূরে আছে। তাহলে কোনটি বড় এবং কোনটি ছোট? সবচেয়ে বড় গ্রহ দেখো যে বৃহস্পতি, এবং সবচেয়ে ছোট হচ্ছে হলো বুধ। তাহলে এখান থেকে আমরা পারবো যে কোন গ্রহ সূর্য থেকে দূরে থেকে অধিক বেগে ঘুরছে। দেখো একদম শেষে যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের যেটা দেখার বিষয় এখন, দেখো তো এখানে দুটো বস্তু, একটা বড় একটা ছোট, একটা এ একটা বি। এদের মধ্যে যদি আমি আকর্ষণ দেখি, তাহলে আকর্ষণ দেখো কে কার কাছে যাবে। তাহলে এটা যত পথ অতিক্রম করলো, বিটা তার চেয়ে বেশি পথ অতিক্রম করছে। কারণটা কি? এই দাগ দিচ্ছে কে বাবা? এই সাদমান, সাদমান 8:30। যদি বদমাইশি করো তাহলে পড়ানো মুশকিল হয়ে যাবে। স্যার ইয়া করেন, স্যার রিপোর্ট করেন। এখন শোনো, তাহলে এখানে কোন বস্তুটা আসলে? একটা এ একটা বি। তাহলে এটা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট। তাহলে বি থেকে, তাহলে বি বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করলো, এ হচ্ছে কম দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, তাহলে যে বস্তুটার ভর বেশি সেটা বেশি দূরত্ব অতিক্রম করবে, আর যেটার ভর হচ্ছে কম সেটা। কোন বস্তু কোনার আকর্ষণ শক্তি বেশি? তার ভর বেশি, যেটা বড়। বি। হ্যাঁ, না তুমি এভাবে চিন্তা করো, বি না, যেটা ভর বেশি, যেটা বড়, সেটা হচ্ছে তার আকর্ষণ শক্তি বেশি। বেশি। তাহলে বস্তু কণা দুটি কি একই গতিবেগ ছিল? বলতো, ছিল? এটা অল্প দূরত্ব অতিক্রম করছে, না এবং স্যার, বিটা বেশি দূরত্ব অতিক্রম করছে। কেন করছে? বি বেশি হচ্ছে দূরত্ব, ছোট আর এ হচ্ছে বড়। বড়। হ্যাঁ, বস্তু কণা দুটি কি আঁকা বাঁকা পথে গেছে? সোজাসুজি গেছে। আমি সূত্রটা আবার বলছি। দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল তাদের সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন একটু দেখো, এই যে এখানে লেখা আছে, আমি এটা বারবার বলছি, এটা আমি আর আপনাকে একটা কথা বলি, হ্যালো, একজন ওয়াশ করতেছে জোরে জোরে। হ্যাঁ
একজন খুব জোরে জোরে নয়েজ করতেছে, মাইকটা মুখের কাছে নিয়ে হা হু করতেছে খালি। নয়েজ সৃষ্টি করলে ব্যবস্থা আছে, সবগুলোকে আনমিউট করে দেই, তাহলে আর তোমাদের কোনো কথাই এখানে আসবে না, হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ তোমরা কিছুই বলতে পারবে না। স্যার। ইয়া যদি করেন, কারো যদি কোনো কিছু প্রশ্ন করা থাকে তাহলে তাকে রিসেট পড়ালেখা করতে যদি বলি। শোনো, আর এই যে 14-15 জন স্যার যদি ভালো করে পড়তে চাও পড়বা, যে 12 জন, এই 12 জনের মধ্যে যদি এরকম করো তাহলে সবগুলোকে আমি মিউট করে দেই, মিউট হল, তখন তোমাদের কথা সব বন্ধ হয়ে যাবে, তুমি কিছুই বলতে পারবে না। যেহেতু তুমি বলতে পারবে না, তখন আমাদের একটা ক্লাস, হ্যাঁ স্যার, কিরকম এটাই ভালো ক্লাস হবে। হবে, তখন তুমি তুমি তো কথাই বলতে পারবে না, তখন তোমাকে আমি আনমিউট করবো, তখন তুমি কথা বলতে পারবে। রেইজ হ্যান্ড করতে হবে তো ঝামেলা হবে। চুপ করে থাকো, ভালো লাগলে পড়ো, ভালো না লাগলে তুমি অফ করে দিয়ে চলে যাও, তোমার পড়া তুমি করো। ক্লিয়ার বিষয়টা? স্যার তার চেয়ে একটা কাজ করলে ভালো হবে, কথা বলার সুযোগ দিবেন। কথা বলার সুযোগ দিলে তো যে এরকম করবে, কথা বলার সুযোগ তো দিয়ে রাখছি, কথা বলার সুযোগ দিছি না? এর সুযোগের অপব্যবহার করতেছে তো। অপব্যবহার করলে তো পড়াই হবে না। এখানে দেখো, আমরা দুটো বস্তু স্যার নিচের দেখো, শুধু প্রশ্নপত্র টাইম দিয়েন তাহলেই হবে। M1 একটা বস্তু, M2 একটা বস্তু। শোনো, কে কি করে করুক, ভালো লাগলে পড়বা, না হলে নাই। ডিস্টার্ব হলে আমি পড়া বন্ধ করে দেব, ঠিক আছে? কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আর ক্লাস নেব না, না নিলে কিছু যায় আসে না। এই স্কুলে কোন দিন ক্লাস হয় দেখিস ক্লাস। এখানে হচ্ছে দেখো, M1 একটা বস্তু, M2 একটা বস্তু, তাহলে M1 বস্তুর একটা ভর, ভর হলো M1 আর হচ্ছে হলো M2, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে F, মানে না, বল হচ্ছে F আর দূরত্ব হচ্ছে D। এই যে দেখো, দূরত্ব যখন আমরা পরিমাপ করব, তখন কিন্তু ভর কেন্দ্র দেখো M1 এবং M2 এর মাঝখান থেকে একটা কালো রেখা টানা হয়েছে। এটা কেন টানা হয়েছে? ওই বস্তুটার ভর কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, মানে মাঝামাঝি নেওয়া হয়েছে। আমরা যদি মাঝামাঝি না নেই তাহলে কিন্তু হবে না। মনে করো, তাহলে আমি যদি এই দুই পাশ থেকে শুধু নিতাম, তাহলে দূরত্বটা কম হয়ে যেত। তাহলে আমাদের সূত্রটা হলো, প্রথম অংশটা কি, আকর্ষণ বল কি, এফ। আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক। ভরটা কি, একটা M1 একটা M2, দেখো তো। তাহলে এফ সমান এফ সমানুপাতিক M1 ইন্টু M2। আমি আবার বলছি, দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। আরেকটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, দূরত্ব কি ডি, এর বর্গ কি ডি স্কয়ার। ব্যস্তানুপাতিক মানে উল্টা। একটা যদি তুমি যদি মনে করো যে দূরত্ব বাড়ে, তাহলে বল কমবে, আর দূরত্ব যদি কমে বল বাড়বে। প্রথমটা হচ্ছে কি, দেখো, এফ সমানুপাতিক M1 M2, তার মানে ভর যদি বাড়ে বল বাড়বে। আর এটা ব্যস্তানুপাতিক মানে উল্টা সম্পর্ক। যদি ডি বাড়ে, দেখো তো, ডির মান যদি 2 হয়, সবাই একটু খেয়াল করো, ডির মান 2 হলে এফ এর মান কত হবে, 1/4। ডির মান যদি 3 হয়, এফ এর মান কত হবে, 1/9। তার মানে ডির মান যত বাড়বে এফ এর মান তত কমবে, আর ডির মান যত কমবে এফ এর মান তত বাড়বে। এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে উপরেরটা 1 নম্বর সমীকরণ, নিচেরটা 2 নম্বর সমীকরণ। আমরা বোর্ডে লিখলে এইভাবে লিখতাম, সেটা এখানে লেখা আছে জন্য আমি এখানে পড়াচ্ছি। এই দুটোকে যদি আমরা সমন্বয় করি তাহলে এরকম একটা সূত্র আসে, দেখো, এফ সমানুপাতিক M1 M2 বাই ডি স্কয়ার। এটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, 66 নম্বর পৃষ্ঠা, দেখে নাও। সরাসরি দেওয়া আছে এফ সমানুপাতিক M1 M2 বাই ডি স্কয়ার, আর এখানে সূত্র হলো দুইটাকে সমন্বয় করে এটা পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন একটু দেখো, এই সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠে দেই, তোমার বইয়েও উঠানো দেওয়া আছে, উঠে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। সেই সমানুপাতিক ধ্রুবকের নাম হচ্ছে জি। একে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। ধ্রুবক মানে যার মান কোনো পরিবর্তন হয় না। এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 m² কেজি ইনভার্স 2। মানটা দেখো, এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি, এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 m² কেজি ইনভার্স 2। m² মানে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা এখন তুমি বুঝতে পারবে না, এটা একটু পরের ক্লাসে তোমাকে দেখতে হবে, এখানে শুধু মানটা দেখে নাও। এর অর্থ হচ্ছে, দেখো, 1 কেজি ভরের দুটি বস্তু, তোমাদের বইও আছে, 1 কেজি ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরত্বে থাকে,
তাহলে আমরা দুটো বস্তু নিলাম যার ভর হচ্ছে 1 কেজি। 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বল থাকবে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সমান। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.6 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটা হচ্ছে মান, এই মান দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখন আমরা গাণিতিক ব্যাখ্যায় যদি যাই, দেখো F সমান G(m1m2/d²)। এখন তোমাকে দুটো বস্তুর ভর দেওয়া থাকবে, ভরটা তুমি বসায় দিবা, আর ডি মান, ডি হলো দূরত্ব, দূরত্ব তুমি বসায় দিলে দিয়ে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক তুমি এটা সমাধান করে দিতে পারবে। এখানে আছে দেখো দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলের মান এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এর মাধ্যম কিংবা প্রকৃতির উপর এটা নির্ভর করে না, মানে বস্তুটা লোহা না রূপা না কি কিংবা এর মাধ্যম বায়ু না পানি, এগুলোর উপরে নির্ভর করে না। এখানে একটা তোমাদের সমস্যা এটা থাকে, এটা তোমরা পারবে। দেখো তো উত্তরগুলো বলার চেষ্টা করো তো। বস্তু কণাদ্বয়ের কেন্দ্রের মহাকর্ষ বল কি? বস্তু কণাদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখা বরাবর কাজ করে। বস্তু কণাদ্বয়ের ভরের উপর নির্ভর করে। বস্তু কণাদ্বয়ের আকৃতি ও মাধ্যমের উপর নির্ভর করে কি? তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। এরপরে আমরা খ নাম্বার উত্তর। হ্যাঁ 1 এবং, এখানে দেখো তো বস্তু কণাদ্বয়ের একটির ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কয় গুণ হবে? 2 গুণ। 2 গুণই হবে, মানে ভর জয় গুণ হবে, এটা সমানুপাতিক। আর দূরত্বের সাথে কি হবে? ব্যস্তানুপাতিক। দেখে আছে কিনা দেখো তো, এবার দেখো বস্তু কণাদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল হবে 1/4। 4 ভাগের 1 ভাগ। 1/4 মানে 1 এর নিচে 2 এর উপরে স্কয়ার। এখন যদি 3 গুণ করা হয় তাহলে কত হবে বলো? বস্তু কণাদ্বয়ের দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে মহাকর্ষ বল কয় গুণ হবে? কথা বলো, কেউ পাচ্ছ না? 4 9 ভাগের 1 ভাগ। 1/9 হবে, 1/9 মানে যে তুমি 2 এর উপরে স্কয়ার দিবা, 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণ 4, তাহলে 1/4 হলো 1/4। 3 গুণ হলে হবে 1/9, আর 4 গুণ হলে হবে 1/16। তাহলে তোমাকে এইভাবে এর সমাধান করতে হবে। এই সমাধানটা বাসায় তুমি এখন করবে। দেখো তো দেওয়া আছে বস্তুর ভর m1 হচ্ছে, ধরে নিবা m1 হচ্ছে 150 কেজি, m2 হচ্ছে 30 কেজি, দূরত্ব d সমান হচ্ছে 20 মিটার, আর মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। এই মানটা দিয়ে তোমরা এখন অঙ্ক করতে পারবে না, কারণ এই মান বসাতে গেলে তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার এইটা অনেকেই জানে না, এবং এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতেও দেওয়া হয় না। সেহেতু এই অঙ্কটা তোমরা করবে না, জি এর মানটা বসাবে না, জির মানটা জি রেখে দিবে, তাহলে তুমি একটা অ্যান্সার পাবা। বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবা। তাহলে এখন একটু বলো তো, কে বলো বলো মহাকর্ষ বল কি? বলো একজন, বলো মহাকর্ষ বল কি? কে পারবে বলো? এনিবডি, যে কেউ বলো। কথা বুঝতে পারছো? হ্যালো, স্যার আমি বলি, হ্যাঁ বলো মহাকর্ষ এই কি বলো? বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মহাবিশ্ব বলবো, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র একটু বড়, কেউ কি বলতে পারবা? হ্যাঁ স্যার আমি পারবো। বলো মহাকর্ষ সূত্র বলো। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু কণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ কণাদ্বয় এ কণ না এ আকর্ষণ বল বল সংযোজক বস্তু সরলরেখা বরাবর কণাদ্বয়ের কি হবে? সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা পরের দিকে পড়ায় যাই একটু। দেখা দেখি কি করে কি করে রাখে। নেক্সট একটু শোনো, দাগ দেওয়া বন্ধ করে দিতে পারবো, এবং বন্ধ আমি ভুলে যাই। অ্যানোনেট আছে, অ্যানোনেটটা এখানে আসেনি, অ্যানোনেট বন্ধ করলেই চলে যাবে। দাগ দিছে 8:30, 8:30 যদি এর পরে আসো ক্যান্সেল করে দেবো।
এখন একটু শোনো, আমরা নেক্সট পড়াতে যাচ্ছি অভিকর্ষ এবং অভিকর্ষ স্তর। আমরা দেখলাম এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ। পৃথিবী আর অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তার নাম হচ্ছে অভিকর্ষ। আমি আবার বলছি, পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তার নাম হচ্ছে হলো অভিকর্ষ। আর মহাকর্ষ বললাম কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। এখন বলো তো, কোশ্চেনটা আসে তো অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ না? অভিকর্ষ আবার বলছি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ। এই দুটো বস্তু কণার একটা হলো পৃথিবী, যখন ফিক্সড হবে একটা পৃথিবী, অন্য একটা যে কোনো বস্তু হতে পারে, সেটার নাম হচ্ছে হলো অভিকর্ষ। তাহলে পৃথিবী আর অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, কিংবা কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বলও এক ধরনের মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল মহাকর্ষ, কিন্তু মহাকর্ষ বল অভিকর্ষ বল না। এই জিনিসটা একটু তোমরা বুঝে নিবে। তাহলে আমরা দেখলাম কি, সকল অভিকর্ষ বলই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল না। এরপর যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা অভিকর্ষ ত্বরণ। একটু ভালো করে খেয়াল করো, ত্বরণ কি সেটাকে বুঝতে হবে। ত্বরণ হচ্ছে দুই ধরনের, একটু ভালো করে খেয়াল করো। আমি বলছি, তোমরা সাইকেল চালাও, সাইকেলে যখন তুমি চড়ো তখন কি বেগ কি থাকে? শূন্য। মানে যখন তুমি শুরু করবে তখন হচ্ছে বেগ হচ্ছে শূন্য। তারপরে তুমি আস্তে আস্তে সাইকেল চালানো শুরু করলে, আস্তে আস্তে কি হয়, বেগ বাড়তে থাকে, বাড়ে না? একসময় খুব জোরে চালাতে পারছো। এই যে তুমি জোরে চালাইলা, বেগ উঠলো, উঠতে কি সময় লাগলো না? মনে করো 10 সেকেন্ড সময় লাগছে। আমরা যখন প্রথমে পড়া শুরু করি, সাইকেলে চললাম, তখন বেগ হচ্ছে শূন্য। বেগ যদি শূন্য হয় তাহলে এখান থেকে মনে করো পরের সেকেন্ড, মানে যে সময় তুমি সাইকেলে উঠলা, পরের সেকেন্ডে বেগ 2 মিটার হলো, তারপরে সেকেন্ডে আরো 2 মিটার 4, তারপরে সেকেন্ডে আরো 2 মিটার যোগ হলো। এরকম 10 সেকেন্ড পরে হয়তো দেখা গেল যে তোমার বেগ 20 মিটার পার সেকেন্ড আছে। তার মানে 10 সেকেন্ড পরে তুমি 1 সেকেন্ডে 20 মিটার করে যাচ্ছ। তাহলে প্রথমে কি 20 মিটার ছিল? প্রথমে তো শূন্য ছিল, তুমি তো যাত্রা শুরু করছো শূন্য দিয়ে। এই যে বেগ বৃদ্ধি হয়, সময়ের সাথে যে বেগ বৃদ্ধি হয়, এই বেগ বৃদ্ধিকে বলা হয় ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। কি জিনিসটা বুঝতে পারলাম? মনে করো তুমি রেলগাড়িতে উঠছো, রেলগাড়িতেও স্টেশনে দাঁড়ানো আছে, তাহলে হুইসেল দিল, গাড়িটা ছাড়লো, গাড়িটা আস্তে 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 স্পিড হয়, তাই হয় না? দেখবে যে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে একবারে 50 মাইল 60 মাইল 70 মাইল স্পিড পাইছে। তাহলে এই যে স্পিডটা আসলো, এই বেগটা বাড়লো, এই বেগটা বাড়তে তো সময় লাগছে। তাহলে এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, মানে যে বেগটা বৃদ্ধি পাইলো সেটাকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ত্বরণ। এটা আমরা নর্মালি যে আমাদের চলাচল করি রাস্তাঘাট, সেখানে একটা ত্বরণ। আর উপরে থেকে কোনো বস্তু যখন নিচে পড়তে থাকে তার যে ত্বরণ হয় তার নাম হচ্ছে অভিকর্ষ স্তর। উপরে থেকে কোনো বস্তু যখন নিচের দিকে পড়তে থাকে তার যে ত্বরণ হয় সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে উপরে থেকে, মনে করো অনেক উপরে থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, মনে করো 100 তলা বিল্ডিং, তার ছাদ থেকে একটা বলকে বা একটা ভারী জিনিসকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো, তাহলে তার তো একটা ত্বরণ হবে। সে তো বেগ প্রথমে তো শূন্য ছিল, যখন ওই বস্তুটা হাতের মধ্যে ধরেছিল তখন তো শূন্য, যখন ছেড়ে দিল আস্তে 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 তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। এই যে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, মানে উপরে থেকে। তাহলে সংজ্ঞাটা তোমাদের বইয়ে বলা আছে, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ বল কি? একটু আগে বললাম, পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু নিচের দিকে যে বলে পড়ে, বা পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল।
সময় আছে 10 মিনিট। আমি এই 10 মিনিটের মধ্যে একটা জিনিস দেখানোর চেষ্টা করব। আচ্ছা, 1 মিনিট দেখে এটা আমাদের কানেকশনে আছে কিনা। তোমরা একটু বই দেখো, বই আছে তো সবার সামনে। বই থেকে হ্যাঁ হ্যাঁ, বইটা একটু দেখো। আমরা এখানে নেই 67 নাম্বার পৃষ্ঠা। এখানে দুইটা জিনিস বলা আছে, দেখো। এখানে বলা আছে অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এখানে দুটো জি, একটা বড় হাতের জি, একটা হচ্ছে ছোট হাতের জি। তাহলে বড় হাতের যে জিটা আমরা একটু আগে বললাম মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে এটা। আর ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বই থেকে একটু মিলায় নাও। এখানে ধরা যাক আমরা ওখানে মহাকর্ষ বল যখন পড়ালাম তখন দুটো বস্তুর ভর বলছি, একটা m1 একটা m2। এখানে তো একটা পৃথিবী, তাহলে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের m, আর পৃথিবীর উপরিস্থিত কোনো ছোট বস্তু তার ভর হচ্ছে ছোট m। আগে আমরা যেটা ধরছি m1 m2, এখন আমরা সেটা ধরলাম বড় হাতের m আর হচ্ছে ছোট হাতের m। তাহলে এখানে আমরা সূত্রটা পাবো f সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার। আবার একটা সূত্র আছে এফ সমান mg, আমরা একটু পরে পড়াবো, আগামী দিনেই পড়াবো। বল যখন আমরা পড়বো অভিকর্ষ বল জি সমান হচ্ছে mg, তোমরা বইটা দেখে নাও। তাহলে এফ সমান হচ্ছে জি এম এম বাই ডি স্কয়ার, আরেকটা এফ সমান আমরা পাচ্ছি mg। দুটোই কিন্তু এফ, দেখো তো, বই দেখো, এটা লেখার সুযোগ হচ্ছে না। এফ সমান হচ্ছে জি এম এম বাই ডি স্কয়ার, বড় হাতের এম আর ছোট হাতের এম, আর আরেকটা এফ সমান হচ্ছে mg। তাহলে দুটোই যদি এফ হয় তাহলে mg আর এটা সমান হবে। দেখো পরের লাইনে লেখা আছে mg সমান জি এম এম বাই ডি স্কয়ার, এখানে এমটা কেটে যায়, তাহলে জি সমান জি এম বাই ডি স্কয়ার। তাহলে ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে জি এম বাই ডি স্কয়ার। জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে হলো পৃথিবীর ভর। আমি আবার বলছি, দেখো জি, তাহলে আমরা যদি অভিকর্ষ ত্বরণ জি সমান একটা সূত্র পেলাম, সূত্রটা হচ্ছে জি এম বাই ডি স্কয়ার। তাহলে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর নিচে হচ্ছে ডি। পৃথিবীর ভরও হচ্ছে ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ যে অভিকর্ষ যেটা মহাকর্ষীয় ধ্রুবক এটা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে জি এর মান নির্ভর করবে হচ্ছে পৃথিবীর আকারের উপর। পৃথিবীর আকার কি পুরোপুরি গোলাকার? ভালো করে খেয়াল করো, পরের পৃষ্ঠায় না জিনিসটা স্যার, গোলাকার উত্তর নয়, আর উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে উত্তর মেরু চাপা। চাপা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সকল জায়গার দূরত্ব কি সমান হবে? যেহেতু পৃথিবীটা না না, সমান হবে না, কাজে ডি এর মান কম বেশি হবে। ডি এর মান কম বেশি হবে না? পৃথিবীর কেন্দ্র থেকে এই ডি এর মানের কম বেশির কারণে ঠিক আছে, কম বেশি হবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন হবে। তাহলে আমি যদি বাংলাদেশে জি এর একটা মান বের করি, ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা লন্ডনে যা দেখবো জি এর মানটা ওইটা নেই। তোমরা তোমাদের বই থেকে 68 নাম্বার পৃষ্ঠায় এর ব্যাখ্যাগুলো দেওয়া আছে। 68 নাম্বার পৃষ্ঠা পুরোটাই তোমরা একটু পড়বো, আমি একটু দেখে বলে দিচ্ছি। দেখেন একটা জি আছে হলো জি এম বাই আর স্কয়ার, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, অর্থাৎ জি এর মান সব জায়গায় সমান হবে না। পরীক্ষায় আসবে জি এর মানের বিভিন্নতার কারণ ব্যাখ্যা করো, যে পৃথিবীর সকল স্থানে জি এর মান সমান নয় কেন। তাহলে তোমাকে এই ব্যাখ্যাটা বলতে হবে যে আমরা যেখানে জি সমান কি, ছোট হাতের জি সমান অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে জি এম বাই আর স্কয়ার, এটা ভূপৃষ্ঠ। তাহলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সকল অংশের সমান না, অর্থাৎ এই অভিকর্ষ স্তরের মানও সকল জায়গায় সমান না। বাংলাদেশের প্রেক্ষাপটে ভূপৃষ্ঠের আদর্শ মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বলতে? তোমাকে বলতে হবে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ন্ত কোনো বস্তুর বেগ 1 সেকেন্ডে 9.8 মিটার করে বৃদ্ধি পায়।
আমি আবার বলছি, অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে বাড়ে। এটা তাহলে এখন এখানে দেখো অভিকর্ষ ত্বরণের মান কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, তোমার তিনটে মুখস্থ করতে হবে। একটা আদর্শ মান, একটা বিষুব অঞ্চল, একটা মেরু অঞ্চল, একটা ক্রান্তীয় অঞ্চল, তিনটে মান আছে। তোমরা বই থেকে একটু দেখে নাও। বিষুব অঞ্চলে একটা মান আছে, ক্রান্তীয় অঞ্চলে একটা মান আছে, মেরু অঞ্চলে একটা মান আছে। তাহলে তোমাকে এই পর্যন্ত আমি আজকে পড়াবো। তাহলে আমরা জি এর মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে এবং এই জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে। আমি যেটুক পড়ালাম এটুকুর মধ্যে তোমাদের কারো যদি কোনো জিজ্ঞেস করার থাকে এখন বলো। আমার হাতের সময় 3 মিনিট আছে। কারো কিছু জানার আছে? স্যার আমি একটা জিনিস বুঝি বলো নাই বলো। স্যার। আমি অভিকর্ষ ত্বরণের সূত্রটা মানে ভালোভাবে বুঝি নাই। মিটার পার সেকেন্ড স্কয়ার কেন হলো ওটা? ওটা অভিকর্ষ ত্বরণ মানে সেকেন্ড প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, এই জন্য সেকেন্ড স্কয়ার মানে সেকেন্ডে সেকেন্ডে। 1 নাম্বার সেকেন্ড মনে করো আমি 1 নাম্বার সেকেন্ডে যদি 2 মিটার হয়, দ্বিতীয় সেকেন্ডে যায় ওর সাথে আরো 2 যোগ হবে, তাহলে কয় মিটার হলো? 4 মিটার হলো। মানে সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে, তাই না হলো সেকেন্ড স্কয়ার। বুঝছো এখন? মানে প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে ওইটা। হ্যাঁ স্যার, এখন বুঝছি। হ্যাঁ, আর কি আছে বলো? এরকম প্রশ্ন বললে আজকের পড়া আমি শেষ করবো, সময় নাই। আর কি আছে বলো, একটু দ্রুত বলো, 3 মিনিট পুরোপুরি নাই আর। কোন জায়গায় পরীক্ষা কি লেখা থাকবে যে কোন জায়গায় কোন অঞ্চল লেখা থাকবে? হ্যাঁ লেখা থাকবে তো। আমি আগামীকাল পড়াবো, যখন আগামীকাল এই সময় ক্লাস নেবো তখন তো তোমার লেখা থাকবে জি এর মান দিয়ে অঙ্ক করতে হবে। আমি সেটা আগে থেকে লেখা থাকবে, তোমাকে বলে দিতে হবে, বলবে যে এই মেরু অঞ্চলে ওজন কত কিংবা বিষুব অঞ্চলে ওজন কত। আর যদি বলে না দেয় তাহলে তুমি যে আদর্শ মান আছে 9.81 ওটা দিয়ে করে দিতে হবে। এটা এই ব্যাখ্যাগুলো আগামী দিন দেখো, আগামীকাল। এই কয়জন যোগ হচ্ছে? 12-13 জন দিয়ে। আর কি অনেকে আসে না কেন, যোগ হয় না কেন? মেসেজ দেওয়া হয়, সবাই জানে। ওই স্কুলের ক্লাসে কয়জন করে হয়? স্কুলের ক্লাস করো? স্যার তা তো জানি না স্যার। স্কুল ক্লাসে সর্বনিম্ন 50 জন হলেও হয়। না, স্কুলের ক্লাসে তো ওই রকমই হয়। আমি এইটার ক্লাস গতকাল দেখছি, গণিত ক্লাস, ওই যে 12-13 জন অংশগ্রহণ করছে। আমি তো ওই ক্লাসের সময় থাকি, ক্লাস চালাই আমি ওখানে ক্লাস নেই না, অন্যরা ক্লাস নেই। তাহলে আরো তোমাদের বন্ধু বান্ধবকে বলো, সবাই থাকলে উপকৃত হবে। পড়া তোমার জন্য যা, আরো যদি আরো 50 জন আসে তাও তাই। আমি দেখছি 6-7 এর যে ক্লাস, সেখানে প্রায় 70 জনের মতো পার্টিসিপেন্টস থাকে। 70 জন স্টুডেন্ট অনেকে হয়তো বাড়ি বাইরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, যে ওই জন্য রাতে বেলা আগ্রহী যেতে নেই, পারে না। অনেকে আছে আমার জানা মতে, অনেকের বাসায় নেট আছে, তারা ব্যবহার করে, কিন্তু তারা তো কাজ করতেছে না। আচ্ছা, ধন্যবাদ। আমার সময় শেষ হয়ে যাবে, 1 মিনিট সময় নাই আর। তোমরা এই পর্যন্ত করে রাখবে। আমি আগামীকাল এই সময় আমি ক্লাসটা নিয়ে অধ্যায়টা পড়াবো, একটু আগায় দেবো তোমাদের পড়াটা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো সবাই। হ্যাঁ, আসসালামু স্যার। আসসালামু আলাইকুম স্যার। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিভ করলাম।